হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইরিগেশন সম্পর্কিত বেশ কিছু টার্মস কমপ্লিট করেছি। এই ক্লাসে আমরা আম, বেশ কিছু ইরিগেশন মানে কি সোর্স নিয়ে আলোচনা করব। তার আগে চলো আমরা বুঝি যে ইরিগেশনটা ইন্ডিয়াতে কোন কোন ক্ষেত্রে অনেক বেশি জরুরি। যেমন সুগার কেন মানে কি কাল্টিভেশনের সময় এর আবার 1500 থেকে 2500 মিলিমিটার মানে কি জল দরকার পড়ে। কলা চাষের সময় 1200 থেকে 2200 মিলিমিটার বৃষ্টিপাতের দরকার পড়ে। কটন চাষের সময় 700 থেকে 1300 মিলিমিটারের বৃষ্টিপাতের দরকার পড়ে। তো এই তিনটে কিন্তু অনেক বেশি ভাইটাল। এছাড়াও রয়েছে ধান চাষ, যেটা 450 থেকে 700 মিলিমিটার বৃষ্টিপাতের দরকার পড়ে। জরুরি নেই ইন্ডিয়া সব জায়গাতে এতটুকু পরিমাণ বৃষ্টি হবে, এর জন্য আমাদের কিন্তু ইরিগেশনের দরকার পড়ে। এছাড়াও আনসার্টেনটি অফ মনসুন হয় কখনো, এই যে এবার বৃষ্টি হতে দেরি হলো। তারপর ওয়াটার হোল্ডিংসের ক্যাপাসিটিও ডিপেন্ড করে, কোনোটার ক্যাপাসিটি কম হয়, আর যদি জল ধারণ ক্ষমতা কম থাকে তাহলে উদ্ভিদ সেখান থেকে জল শুষতে পারবে না। তারপর টোটাল প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য জল দরকার পড়ে। আবার ডাইভার্স ক্লাইমেট, আলাদা জায়গাতে আলাদা আলাদা রকমের বিভিন্ন রকমের ক্লাইমেট দেখা যায়। রবি ক্রপস তো ক্রপসের মধ্যে পড়ে হুইট, তারপর পালসেস। এগুলো ড্রাই সিজনেই ভালো হয়, মানে ড্রাই সিজনে হয় মেইনলি, ভালো হয় বলবো না। তো এই সবগুলোর জন্যও কিন্তু মানে ইরিগেশন প্রসেস দরকার পড়ে, ঠিক আছে। মাল্টিপল ক্রপিংয়ে তো দরকারই পড়ে, ওখানে মাল্টিপল রকমের অনেক রকমের কী বলে ফসল ফলে, তো সেখানে অবশ্যই জলের দরকার আছে প্রচুর। এবার আমরা দেখি যে ইরিগেশনের যে সোর্স হয় সেটাকে আমরা কয় ভাগে ভাগ করব। ইন্ডিয়াতে কোন কোন ক্ষেত্রের মানে কোন কোন জলগুলো হচ্ছে, মানে কোন কোন সোর্স থেকে এই জলটা দেওয়া হয়, সাপ্লাই দেওয়া হয়, ইরিগেশন করা হয়। এরকম তিনটা, বেশিরভাগ হচ্ছে তিনটা সোর্স থেকে। একটা হচ্ছে ওয়েল ইরিগেশন, মানে মানে ভূগর্ভস্থ জলকে উঠানো হয় গর্তের মাধ্যমে, মানে কুয়োর মাধ্যমে। আমাদের এখানে নর্থ বেঙ্গল তো প্রচুর আছে, প্রচুর গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কুয়ো দেখা যায়। ওকে। আর তারপর ক্যানাল ইরিগেশন হয়, এরপর ট্যাঙ্ক ইরিগেশন হয়। কি কি? ওয়েল, ক্যানাল, আর হচ্ছে ট্যাঙ্ক ইরিগেশন। এই তিনটের মধ্যে মোস্ট পপুলার মেথড হচ্ছে কি ওয়েল ইরিগেশন, যেখানে জলের পরিমাণ প্রচুর আসে। তারপর হচ্ছে যে স্যালাইন ওয়াটার নেই যেমন, সেইখানে কিন্তু এই ওয়েল ইরিগেশন দেখা যায়। তো এটা হচ্ছে পেনিনসুলার ক্ষেত্রে কিন্তু এটা সুইটেবল নয়, যেহেতু এটা রকি স্ট্রাকচার হয়। সাব পেনিনসুলার মাটিগুলো শক্ত, বিভিন্ন মানে আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা রকমের হচ্ছে কি যে শক্ত মানে কঠিন শিলা বেরিয়ে যায়। এর জন্যে সেখান থেকে জল তোলা মুশকিল হয় অনেকটা। এটা দু রকমের, একটা হচ্ছে টিউবওয়েল ইরিগেশন আর একটা হচ্ছে ডাগ ওয়েল ইরিগেশন। টিউবওয়েল মানে বলতে টিউবওয়েল বসানো হচ্ছে, তো ওখানে খুব সূক্ষ্ম একটা পাইপের মতো থাকে, ছোট পাইপ, সেটা ভূগর্ভে চলে যায়। সে তারপর মানে সেখান থেকে জল তোলা হয় টিউবওয়েলের মাধ্যমে। আর ডাগ ওয়েল ইরিগেশন মানে বিরাট বড় কুয়া মানে খোদা মানে কি খনন করা হয়, তারপর উপর থেকে বালতি বা অন্য কিছু পাত্র নিচে ফেলে দিয়ে মানে কি কোনো রশির মাধ্যমে তারপর সেটাকে জল তোলা হয় সেখান থেকে। তো এই দু রকমভাবে ইরিগেশন প্রসেস হয়, যেটা কিনা খুব যথেষ্ট কী বলবো, খুবই বেশি কষ্টকর ব্যাপার। হ্যাঁ, এখন তো টিউবওয়েলের সঙ্গে মোটর ফিট করে নিয়ে তারপর সেখান থেকেও জল তোলা হয়। তো একটা হচ্ছে টিউবওয়েল ইরিগেশন, একটা হচ্ছে যে ডাগ ওয়েল ইরিগেশন। ওকে। তো এবার আসি আমরা ক্যানাল ইরিগেশন। ক্যানাল ক্যানাল ইরিগেশন প্রসেসগুলো হচ্ছে কি, যেগুলো জল মানে রিভার ভ্যালি প্রজেক্ট হয় আগে, সেই সবের সাথে কানেক্টেড থাকে। মানে নদীর জলটাকেই ক্যানালের মাধ্যমে সেটা বিভিন্ন জায়গাতে মানে জলটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, যখন হচ্ছে সয়েলের ময়েশ্চার ক্যাপাসিটি বা জল ধারণ ক্ষমতা কম যেখানে, সেখানে এইরকম ক্যানাল ইরিগেশন প্রসেসের মাধ্যমে জল দেওয়া হয়, ঠিক আছে। আর এটা মূলত দু রকমের হয়, একটা হচ্ছে ইনান্ডেশন ক্যানাল, হ্যাঁ, আর একটা হচ্ছে যে পেরিনিয়াল ক্যানাল। হ্যাঁ, কি বললাম? এই ইনান্ডেশন ক্যানাল আর একটা হচ্ছে পেরিনিয়াল ক্যানাল। এই ইনান্ডেশন ক্যানাল হচ্ছে কি ফ্লাড, মানে কি বন্যার জলটাকে ধরে রেখে তারপর হচ্ছে বন্যার সময়
বা তার মানে বন্যার জল চলে গেলে তারপর যখন ড্রাই টাইম আসে তখন সেইভাবে সেটার মাধ্যমে সেই ক্যানেলের মাধ্যমে জলটাকে ছড়িয়ে দেওয়া হয়। উইন্টার ড্রাই সিজনের সময় মানে কি জলটা খুব থাকে না বা একেবারেই থাকে না, তখন কিন্তু বেশিরভাগ মানে এই ইনান্ডেশন ক্যানেলগুলো খুব একটা বেশি এফেক্টিভ নয়। হ্যাঁ, যখন উইন্টার সিজন বা ড্রাই সিজন চলে আসে, যেমন ফর এক্সাম্পল কোন কোন ক্যানেল হয়, সতলুজ গঙ্গা ভ্যালি, তারপর ব্রহ্মপুত্র ভ্যালি, এইসব মানে কি নদীর জলগুলো মানে ইনান্ডেশন এই মানে এইসব নদীর জলগুলো যেসব ক্যানেলের মাধ্যমে হচ্ছে কি ছড়িয়ে দেওয়া হয় সেটাকে বলে ইনান্ডেশন ক্যানেল। ঠিক আছে। আচ্ছা, এগুলো মাল্টিপারপাস প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু এইসব ক্যানাল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসি আমরা পেরেনিয়াল ক্যানাল। তো পেরেনিয়াল ক্যানাল বলতে যেটা সারা বছর ব্যাপী যে যে জল ছড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, স্লুইস গেটের মাধ্যমে। এরকম উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব মানে কি এইসব জায়গাতে ক্যানালের মাধ্যমে যে জল ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সারা বছর যেমন থাকে সেটা বলছে পেরেনিয়াল ক্যানাল। তো আমি পাঞ্জাবে যখন ছিলাম ওখানে দেখবে মানে আমাদের রোপারে যাওয়ার সময় এত ক্যানাল দেখেছি, শুধু ক্যানাল দিয়ে ভর্তি ওখানে। তো ওখানকার এগ্রিকালচারাল মানে টেকনোলজি যথেষ্ট উন্নত, আমি নোটিস করেছি, নিজের থেকে নোটিস করেছি। যদিও ওখানে বন্যা প্রচুর হয়, এটাই হচ্ছে প্রবলেম। তো এইগুলো তবে পেরেনিয়াল ক্যানালের মধ্যে পড়ে। তো দু রকমের চলে গেল, একটা হচ্ছে কি ওয়েল ইরিগেশন, আর একটা হচ্ছে ক্যানাল ইরিগেশন। এবার আসে আমরা ট্যাঙ্ক ইরিগেশন। ট্যাঙ্ক ইরিগেশন খুবই কষ্টকর একটা সিস্টেম, যেটা কিনা বড় একটা হচ্ছে ট্যাঙ্ক বানানো হয় প্রত্যেকটা বাড়ি হিসেবে। তারপর বৃষ্টির জল সংরক্ষণ করে সেটা রেখে তারপর হচ্ছে কি তোমার জলটাকে মানে কি ছড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, যখন জল দরকার পড়ে ফসল ফলানোর সময়। তার মানে বুঝতেই পারছো কি পরিমাণ কঠিন বিষয় এটা। এটা সাউথ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ ওখানে তো ভূগর্ভস্থ জল তোলা খুব কঠিন হয়। একটু আগে আমরা আলোচনা করলাম, তো সেখানে যেমন তামিলনাড়ু, তারপর হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গাতে কিন্তু এইসব ক্যানাল দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে যেগুলো আমরা দেখি, পড়বো আমরা ইনফরমেশন মনে রাখার জন্য। বাস এই 3 রকমের ইরিগেশন প্রসেসকে বোঝার জন্য। তো প্রথমে আসি আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টের মধ্যে, যেমন হচ্ছে যে নেট ইরিগেটেড এরিয়া। আমরা আগের ক্লাসে কিন্তু নেট ইরিগেটেড এরিয়া সম্বন্ধে আলোচনা করেছি। হ্যাঁ, নেট ইরিগেটেড এরিয়া বলতে বোঝায় যখন যে মানে কোনো একটা সারা দেশের যত জমি আছে ইরিগেশনের আন্ডারে, বছরে 2-3 বার ইরিগেশন হতে পারে, কিন্তু সেটাকে আমরা ওয়ান হিসেবেই ধরবো। তো এরকম ওয়ান ধরে যতটুকু এরিয়া ইরিগেশনের আন্ডারে থাকে, মানে যেগুলো ইরিগেশন করা হচ্ছে সেটাকে বলা হয় নেট ইরিগেটেড এরিয়া। এবার নেট সোন এরিয়া বলতে যতটুকু জায়গাতে ফসল ফলানো হচ্ছে বছরে একবার করে, 2-3 বার যদি হয় তাহলে একবারে আমি কাউন্ট করব, সেটাই বলে নেট সোন এরিয়া। হ্যাঁ, তো এই 40 মানে প্রথমটা মানে মোটামুটি 2001 সাল মানে নেট ইরিগেটেড এরিয়া এর হিসেবে 2001 এবং 2 অর্থবর্ষের সময় আর 2013-14 অর্থবর্ষের আমি তুলনা করছি। কি তুলনা করছি? নেট ইরিগেটেড এরিয়া হিসেবে। ক্যানাল ইরিগেশন 2001-2-এ 27% ছিল, সেটা কমে গিয়ে 2013-14-তে 23.7% হয়ে গেছে। তার মানে কমে গেছে ক্যানাল ইরিগেশন। তারপর ট্যাঙ্ক ইরিগেশন ছিল 4%, সেটা কমে 2.5% হয়ে গেছে। টিউবওয়েল ইরিগেশন 41% ছিল, সেটা বেড়ে 46.2% হয়ে গেছে। তার মানে বেড়ে গেল টিউবওয়েল কার। ডাগ ওয়েল ইরিগেশন আগে 21% ছিল, সেটা কমে গিয়ে 16.6% হয়ে গেছে। আদার সোর্স অফ ইরিগেশনের 7% ছিল, সেটা 11% হয়ে গেছে, মানে বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে এই 10 মানে 2001-2 অর্থবর্ষ থেকে 2013-14 অর্থবর্ষে মানে সবচেয়ে বেশি হাইয়েস্ট হয়েছে টিউবওয়েল ইরিগেশনটা। হ্যাঁ, এবার আসি আমরা স্টেট ওয়াইজ আসি আমরা, যে উত্তরপ্রদেশের নেট ইরিগেটেড এরিয়া সবচেয়ে বেশি, 14,389 মানে হেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে। তারপর মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান, তারপর গুজরাট।
আচ্ছা, এবার 2014-15 অর্থবর্ষ নিয়ে আমরা আলোচনা করি, যেখানে গ্রস ইরিগেটেড এরিয়া আলোচনা করছি ক্রপ ওয়াইজ। গ্রস ইরিগেটেড এরিয়া বলতে যে বছরে 2-3বারও কিন্তু ইরিগেশন হতে পারে, হ্যাঁ, সেটাকেও আমরা ইনক্লুড করব যতটুকু পরিমাণ হয়। তো সেক্ষেত্রে ধান মানে কি ধানের ক্ষেত্রে 41% গ্রস ইরিগেটেড এরিয়া দেখা যাচ্ছে, আর হুইটের ক্ষেত্রে 46.1% দেখা যাচ্ছে। তার মানে সবচেয়ে বেশি আছে হুইটের ক্ষেত্রে, তারপর হচ্ছে মানে রাইসের ক্ষেত্রে। ঠিক আছে, এই ছিল আমাদের এই ক্লাসের পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা ইরিগেশন এর পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সঙ্গে থেকো, বাই।